সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আইনজীবী হত্যার প্রতিবাদে উত্তাল বন্দরনগর চট্টগ্রাম, ইসকনকে নিষিদ্ধের দাবি। আদালত প্রাঙ্গণে এসে এভাবে যে নির্মমভাবে হত্যা করেছে, এটা সন্ত্রাসী সংগঠন ছাড়া আর কেউ করতে পারে না। যে এভাবে নারকীয় হত্যাকাণ্ডের সাথে যুক্ত, সে কোনোদিন আমাদের সম্প্রদায়ভুক্ত হতে পারে না। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক, ঐক্য ও নির্বাচন নিয়ে আলোচনা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে খালাস দিয়েছে হাইকোর্ট। অযৌক্তিকভাবে টাকা ছাপানোর কারণে লাগামহীন মূল্যস্ফীতি, মত অর্থনীতিবিদদের। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ উত্তাল ছিল চট্টগ্রাম। এই ঘটনার জন্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকনকে দায়ী করে সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বন্দরনগর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় হাজার হাজার মানুষ। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত এলাকায় সৃষ্ট সহিংসতার সময় তরুণ এই আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় মঙ্গলবার সনাতন ধর্মের এই নেতাকে ঢাকায় বিমানবন্দর এলাকায় গ্রেপ্তার করা হয়। আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলামের প্রথম জানাজা হয়। এতে আইনজীবীরা ছাড়াও রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় সনাতন ধর্মের অনুসারীদের সংগঠন ইসকন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। পরে শহরের টাইগার পাসে সংহতি সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা সাইফুল হত্যায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। আমরা অত্যন্ত মর্মাহত, আমরা এটার সুস্থ বিচার চাই। আদালতের মতো পবিত্র জায়গায় কলুষিত করলো, ওখানে সন্ত্রাসী করলো, পুলিশ প্রশাসন কোথায়? আমরা মনে করি এখানের মধ্যে প্রশাসন লিগ রয়ে গেছে। একটা আদালত প্রাঙ্গণে এসে এভাবে যে নির্মমভাবে হত্যা করেছে, এটা সন্ত্রাসী সংগঠন ছাড়া আর কেউ করতে পারে না। আইনজীবী হত্যার প্রতিবাদে ওয়াসা, টাইগার পাস, নিউ মার্কেট, বহদ্দারহাট এলাকায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন সংগঠন। এই ঘটনায় কর্মবিরতি পালন করেন চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। বিকেলে লোহাগাড়ায় চুনতি এলাকায় তৃতীয় জানাজা শেষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক আলোচনা সভায় তারা এই হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। ধর্মীয় উগ্রবাদী কোনো সংগঠনকে কোনো ধরনের বিন্দু পরিমাণ কোনো স্পেস দেওয়া হবে না। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিতে ব্যবহার করে যদি এই সার্বভৌমত্বের প্রশ্নে কেউ আপোষ করে, তাকেও কোনো ছাড় দেওয়া হবে না। আমরা যে ধর্মেরই হই না কেন, এই স্টেটমেন্ট স্পষ্ট করে দেয়া যে এমন উগ্রবাদী কর্মকাণ্ডের সাথে যুক্ত, যে এভাবে নারকীয় হত্যাকাণ্ডের সাথে যুক্ত, সে কোনোদিন আমাদের সম্প্রদায়ভুক্ত হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে চাই যে আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে বসবাস করব। আইন অনুযায়ী তার যে সাজা হওয়ার দরকার সন্ত্রাসী কার্যকলাপের জন্য, সেটা রাষ্ট্রদ্রোহিতাই হোক বা আলিফের হত্যাকাণ্ডের উস্কানিদাতা হিসাবেই হোক, সকল অপরাধের জন্যই তাকে শাস্তি পেতে হবে। আমরা কোনোভাবেই কোনো একক কোনো অপরাধীর জন্য কোনো গোষ্ঠীকে, কোনো সংগঠনকে বা কোনো দলকে আমরা আমাদের ওই আঙুল তুলে দেখাবো না। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
এর মধ্যে 7 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে আজ জানিয়েছেন তিনি। অ্যারেস্ট হয়েছে এই হরিজন পল্লী থেকেই ম্যাক্সিমাম বেশিরভাগই, যেই সেখান থেকে 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার সন্দেহে। তাদের ব্যাপারে আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য রয়েছে এবং আমাদের কাছে আরেকটি থানায়, কোতোয়ালির বাইরে আরেকটি থানায়, কোন থানায় এটা বলছি না, ওইখানে আমাদের এখানে 7 জন গ্রেফতার হয়েছে। তারা আমাদের সিএমপি এলাকার বাইরের একটি জায়গা থেকে এসেছিল। এরা সকলেই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের সদস্য। চট্টগ্রামে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। একটি ট্রাকের ধাক্কায় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে, তবে হাসনাত ও সার্জিস অক্ষত রয়েছেন। সন্ধ্যা 7টার দিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে চট্টগ্রামের আদালত ভবন ও আশপাশের এলাকায় পুলিশের উপর হামলার অভিযোগে 3টি মামলা করেছে পুলিশ। এতে ইসকনের 76 জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা সহ মোট আসামির সংখ্যা প্রায় 1,500। সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় মামলা 3টি দায়ের হয়েছে। মঙ্গলবারের এই হামলায় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে বিক্ষোভ করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জামিয়া ইমদাদিয়ার শিক্ষার্থীরা। পরে শহীদি মসজিদের সামনে গিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে আইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাইফুল হত্যার প্রতিবাদ ও দায়ীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। জেলা জজ কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল হয়। ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। তাদের কর্মকাণ্ডের কারণেই আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন, এমনটাই দাবি করলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন। আজ দীপ্ত টিভিকে তিনি বলেন, পুলিশ সময় মতো যথাযথ ব্যবস্থা নিলে এমনটি হতো না। আমরা মনে করি যে ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। তারা প্রকাশ্য রাজপথে সন্ত্রাসী যে কর্মকাণ্ডগুলো করেছেন এবং এই কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের একজন আইনজীবী সহকর্মী আজকে আমরা হারালাম। আমরা এই ধরনের নৃশংস প্রকাশ্য রাজপথে, অর্থাৎ এটা কোর্ট বিল্ডিং থেকে 100 গজও হবে না, এত দূরে একটা মানুষকে নিয়ে জবাই করে তাকে গলা কেটে হত্যা করেছে। অসংখ্য আঘাত তার শরীরের মধ্যে রয়েছে। তা আমরা মনে করি যে এই যে ইসকনের যে সন্ত্রাসী কর্মকাণ্ড সমগ্র কোর্ট বিল্ডিংয়ে গতকালকে ছিল। আপনি আদালত ভবনে তারা যেভাবে নৃত্য উন্মাদনা তাদের ছিল, ওখানে যে ধরনের নৃত্য করেছেন, গাড়ির উপর উঠেছেন, ওই যে প্রিজন গাড়ির উপরে উঠে তারা সবাই ওখানে ঘেরাও করে রেখেছে। আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের মনে হয়েছে যে পুলিশ এখানে নিষ্ক্রিয় থাকার পিছনে কোনো ইন্ধন ছিল। আমরা মনে করি যে পুলিশ যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করত তাহলে এই গাড়িটি এখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকার কথা ছিল না। অতীতে চট্টগ্রামে অনেক রাজনৈতিক বড় বড় নেতাকে গ্রেপ্তার করে আনা হয়েছিল। তারা হাজতে যাওয়ার সময় এই ধরনের বিশৃঙ্খলা আমরা কোনো সময় দেখি নাই। এটাতে অনেকেই চট্টগ্রামের মানুষ, সাথে আমরা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আমরা মনে করি যে পুলিশ তাদের একটা ইন্ধনে এই কাজটা হয়েছে বলে আমার মনে হয়। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই উদ্বেগের কথা জানান তিনি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে কংগ্রেস। দলটির মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান পবন খেরা এক বিবৃতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। চলমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের সাথে
আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছে বিএনপি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এই আহ্বান জানান দলটির প্রতিনিধিরা। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ, তাই কোনো বিভাজন সৃষ্টি করা যাবে না। দেশের উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা প্রায় 1 ঘন্টা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি নেতারা তাদের অবস্থান তুলে ধরেন। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সংকট মোকাবিলায় নির্বাচিত সরকারের গুরুত্ব তুলে ধরেন বিএনপি মহাসচিব। নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি। একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। বৈঠকের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। উনি সবাইকে শান্ত হতে বলেছেন আর ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন। সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। তিনি জানান, চট্টগ্রামে আইনজীবী হত্যা ও সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 33 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 21 জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 21 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের সাজা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে আজ এই রায় দেয় আদালত। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলায়ও অব্যাহতি পেয়েছেন খালেদা জিয়া। 2018 সালের অক্টোবর মাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয় হাইকোর্টে। দীর্ঘদিন আপিল শুনানির অপেক্ষায় থাকার পর পট পরিবর্তনের পর খালেদা জিয়ার আইনজীবীরা নিজস্ব খরচে পেপারবুক তৈরি করে দ্রুত আপিল নিষ্পত্তির আবেদন জানায় হাইকোর্টে। বুধবার শুনানি শেষে সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে অব্যাহতির আদেশ দেয় বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ। আদালত বলেছেন, লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। এর মাধ্যমে খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন বলে জানান আইনজীবীরা। এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এ আদেশ দেন। চাঁদাবাজির এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে অব্যাহতির আদেশ দেয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সম্পদের বিপরীতে টাকা ছাপে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু সদ্য বিদায়ী সরকারের আমলে এর তোয়াক্কা না করে হাজার হাজার কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে লাগামহীন হয়ে পড়ে মূল্যস্ফীতি, যার বোঝা বইতে হচ্ছে সাধারণ মানুষকে। অর্থনীতিবিদরা বলছেন, বিশেষ গোষ্ঠীর স্বার্থ ও উদ্দেশ্যে সরকারের চাহিদা মতো টাকা ছেপেছে কেন্দ্রীয় ব্যাংক। আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালের জুন থেকে পরবর্তী 1 বছর 88,000 কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। গণমাধ্যমে এমন তথ্য এসেছে। প্রকৃত সম্পদ সৃষ্টি না করে এভাবে টাকা ছাপানোর বিপক্ষে অর্থনীতিবিদরা। তারা বলছেন, এতে মূল্যস্ফীতি মাথাচাড়া দেয়। 2022 সালের জুনে মূল্যস্ফীতি ছিল শতকরা 7.5%। পরের বছর একই সময় তা প্রায় 10 ভাগে পৌঁছায়। অর্থনীতিবিদরা বলছেন, অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদ না থাকা সত্ত্বেও বিশেষ উদ্দেশ্যে টাকা ছাপানো হয়েছিল। এটা কিন্তু কেউ জানতো না,
পরে বোঝা গেল যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কি করেছিলেন, যে বিশেষ গোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য যে তারা টাকা ছাপিয়ে তাদেরকে সহায়তা করেছে, একেবারে সম্পূর্ণ একটা আইন বিরোধী নীতি বিরোধী কাজ করেছেন। তো সেই প্রেক্ষিতে সেইটার ভার কিন্তু আমরা এখনো বয়ে চলেছি। এটার কারণে যেটা হয়েছে যে যতটুকু উৎপাদনমূলক কর্মকাণ্ড তার সঙ্গে যে আর্থিক খাতের যে ভারসাম্য, সেই ভারসাম্যটা বিনষ্ট হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। তো এবং এটার কারণেই আমাদের পুরো যে বাজারে বিশৃঙ্খলা সেটা কিন্তু তৈরি হয়েছে ওই সময়টাতে। তারা বলেন অর্থনীতির সঠিক চিত্র কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকেই সামনে আনা উচিত। যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, তথ্যের সঠিক সরবরাহ এবং এটাকে ডিসেমিনেট করা। সো সেই জন্য তথ্যের নির্ভরতা, সঠিক তথ্য সংগ্রহ, এটা প্রকাশ এবং তথ্যের অভিগম্যতা, অর্থাৎ সবার কাছে এই তথ্যটা পাওয়ার ব্যবস্থা করা। তো এই দায়টা স্বীকার করা উচিত যে না, এটা এক সময় হয়েছে, কিন্তু যে কোনোভাবেই হোক এটা হয়ে গেছে কোনো চাপের কারণে। এবং ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবেন বা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা অত্যন্ত সাবধান হবেন যে এইভাবে বিপুল পরিমাণে অর্থ যেন আর না ছাপে। জেকে বসা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি আর্থিক খাতের সামগ্রিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মনে করেন এই দুই অর্থনীতিবিদ। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ এই আদেশ দেন। 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম মিতু। ওই ঘটনার সময় মিতুর স্বামী বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন এসপি বাবুল আক্তার পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুল আক্তারেরই সম্পৃক্ততা পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। গত বছরের 13 মার্চ আলোচিত মামলাটিতে বাবুল আক্তার সহ 7 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। আগামী রমজানে ন্যায্য দামে মাছ মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয় সরকারের 100 দিন উপলক্ষে নিজ মন্ত্রণালয়ের কর্মকাণ্ড এবং পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির ঘোষণায় উদ্বেগ জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ডিম আমদানির ফলে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়া আমদানি করা ডিমের সঙ্গে বিভিন্ন রোগ ব্যাধি ঢুকে পড়তে পারে, ফলে পোলট্রি শিল্প বিপর্যয়ের মুখে পড়তে পারে। আমার মনে হয় যে ঢাকায় যে দামের ব্যাপারটা, রমজান আসতে আর বেশি দিন সময় নাই, কাজে আমরা এখন থেকে বিশেষ করে ডিম, দুধ, মাছ, মাংস এই কয়টা আইটেম রমজানে আসলে বেশি খাওয়া হয়। তো আমরা এটা খামারি পর্যায়ে এখন উৎপাদন বাড়ানো এবং কি করে খামারি পর্যায় থেকে বাজারে আনা যায়, আমরা কিছু গ্রুপ করে দিচ্ছি, প্রডিউসার গ্রুপ। তারা মানে কোঅপারেটিভ ভিত্তিতে হোক বা যেভাবে হোক তাদের থেকে সরাসরি বাজারে যেন আনা যায়, সেটা আমরা এখন থেকে পরীক্ষামূলক কিছু শুরু হয়ে গেছে, কিন্তু সেটা আমরা করছি। তো কাজে এই রমজানে ইনশাল্লাহ পাবেন, আপনি আশা করা যায়। দীর্ঘ 32 ঘন্টার জনদুর্ভোগের পর নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক শ্রমিকরা। 3 মাসের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে বিকেল 4টার দিকে তারা মহাসড়ক থেকে সরে যান। আন্দোলনকারীদের মধ্যে রয়েছে 4 বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার 7,500 শ্রমিক। মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। তারা জানান, কোভিড মহামারীর কারণে প্রায় 4 বছর আগে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বকেয়া দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোর 4টা থেকে শুরু হয় যুদ্ধবিরতি। এর আগে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর ইসরায়েলি হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল এবং হিজবুল্লাহ উভয়ই 60 দিনের জন্য দক্ষিণ লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের আগে ইসরায়েলের বিমান হামলায় লেবাননে অন্তত 22 জন নিহত হয়েছেন। চীনে বৃহদাকার এক স্বর্ণখনির সন্ধান মিলেছে। এর বর্তমান বাজার মূল্য $8,300 কোটি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে
এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। করোনা মহামারীর পর থেকে ডলারের দামে অস্থিরতা চলছে। বিশ্বজুড়ে দেখা দিয়েছে মূল্যস্ফীতি, যার প্রভাবে স্থিতিশীলতার অভাবে ভুগছে অর্থনীতি। এ অবস্থায় অভ্যন্তরীণ অর্থনীতি স্থিতিশীল রাখতে অনেক দেশ স্বর্ণ ক্রয়ের দিকে ঝুঁকছে, ফলে স্বর্ণের দামও বাড়ছে। ঠিক সেই সময়ে বিশাল এক স্বর্ণ খনির সন্ধান পেয়েছে চীন। হুনানের পিয়ংয়াং জেলার ওয়াকু গ্রামে সন্ধান মিলেছে এক স্বর্ণ খনির। নতুন এই খনির 2000 মিটার গভীরতার মধ্যে 40টির বেশি গোল্ড ওর ভেন্স পাওয়া গেছে। স্বর্ণের খনিতে অনেক সময় পাথরের গা চিরে জমাট স্বর্ণের ধারা দেখা যায়। এটিকে গোল্ড ওর ভেন্স বলে। স্বর্ণের আকরিক সমৃদ্ধ লাভা পৃথিবীর ভূত্বকের ফাটল দিয়ে প্রবাহিত হয়ে এটি গঠিত হয়। চীনের ভূতত্ত্ববিদ ও খনি বিশেষজ্ঞরা জানান, নতুন এই খনিটির 3000 মিটার গভীরতার মধ্যে মজুদ রয়েছে উচ্চমানের 1000 টনেরও বেশি স্বর্ণ। এই স্বর্ণের বর্তমান বাজার মূল্য $8,300 কোটি। খনি থেকে এরই মধ্যে শুরু হয়েছে স্বর্ণ উত্তোলন। খনির আবিষ্কারক দলের পক্ষ থেকে সিনহুয়াকে জানানো হয়, খনিটির যে কোনো পাথর ভাঙা মাত্র সেটির ভেতরে স্বর্ণের ভেন্স দেখা যাচ্ছে। এর প্রতি টন আকরিকে গড়ে 138 গ্রাম উচ্চমানের স্বর্ণ মিলছে। স্বর্ণ আহরণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তারা। বৈশ্বিক বাজারে সবচেয়ে বেশি স্বর্ণ সরবরাহের দেশের মধ্যে অন্যতম চীন। বৈশ্বিক স্বর্ণ বাজার নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী 2023 সালে মোট চাহিদার 10% স্বর্ণ এসেছে চীন থেকে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। দারুণ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশের মেয়েরা। মিরপুরের হোম অফ ক্রিকেটে আয়ারল্যান্ডকে 154 রানে হারায় জ্যোতি বাহিনী। রেকর্ড ব্যবধানে জয়ে বিশ্বকাপে সরাসরি নাম লেখানোর পথে এক ধাপ এগিয়ে গেল তারা। ঘরের মাঠ আর চেনা ফরম্যাট, ফলাফল দাপুটে জয়। 3 ম্যাচের সিরিজে এখন 1-0 এগিয়ে জ্যোতি বাহিনী। টি-20 বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ নারী দল। ভিন্ন ফরম্যাটে একটু স্বস্তি ছিলই। টস ভাগ্য সহায় হওয়ায় নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগটা আরো বড় হয়ে ওঠে। 59 রানের উদ্বোধনী জুটির পর মুর্শিদা খাতুন ফিরলেও পথ হারায়নি বাংলাদেশ, বরং 104 রানের জুটি গড়ে শারমিন আক্তার ও ফারজানা হক স্বাগতিকদের নিয়ে যান বড় স্কোরের পথে। ব্যক্তিগত 61 রানে ফারজানা ফেরার পর 28 রান করে অধিনায়ক জ্যোতিও ফিরলে যে সংখ্যাটা তৈরি হয় তা উড়ে যায় শারমিন আক্তার সুপ্তার ব্যাটে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে এগিয়ে যান তিনি। তবে 4 রান দূরে থাকতে ফ্রিয়াজ সার্জেন্টের শিকার হয়ে থামতে হয় তাকে। মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন 89 বলে খেলে। তাতে শেষ পর্যন্ত 4 উইকেটে 252 রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস, যা ওয়ানডেতে বাঘিনীদের সর্বোচ্চ রানের রেকর্ড। 250 বেশি পুঁজি পাওয়ায় বেশ নির্ভর হয়ে গিয়েছিলেন স্বাগতিক বোলাররা। বিপরীতে বিশাল চাপ মাথায় নিয়ে নামে আইরিশরা। এর ফলটা স্পষ্ট হয়ে যায় প্রথম থেকেই। 10 রানেই মারুফার শিকার হয়ে সাজঘরের পথ ধরেন 2 আইরিশ ব্যাটার। সেখান থেকে আর বের হতে পারেনি সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র 98 রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। আইনজীবী হত্যার প্রতিবাদে উত্তাল বন্দরনগর চট্টগ্রাম, ইসকনকে নিষিদ্ধের দাবি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক, ঐক্য ও নির্বাচন নিয়ে আলোচনা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে খালাস দিয়েছে হাইকোর্ট। অযৌক্তিকভাবে টাকা ছাপানোর কারণে লাগামহীন মূল্যস্ফীতি, মত অর্থনীতিবিদদের। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।